যে গল্পে প্রেমে আছে আঘাতের দাগ, সে গল্পের নামই পদ্মজাজ। হ্যালো লিসেনার, স্বাগতম তোমাদের রোকসানাস লাইভ ক্যানভাসে। আমি রোকসানা। আজ খুলতে যাচ্ছি ইলমা বেহরোজের উপন্যাসের 41তম অধ্যায়। এই গল্প শুধু কাগজের শব্দ নয়, এটি প্রেম, অভিমান, স্বপ্ন আর বেদনার মিশেল, যেখানে প্রতিটি চরিত্রের হাসি কান্না তোমাদের হৃদয় ছুঁয়ে যাবে। চলো ডুবে যাই সেই অদ্ভুত জগতে, যেখান থেকে ফিরে আসা সহজ নয়। পর্ব নম্বর 41। সূর্য মামার ঘুম ভাঙতে তখনও বাকি, তবে তার আগেই ডাকাডাকি করে সবার ঘুম ভাঙানোর কাজ শুরু করে দিয়েছে পাখিরা। পদ্মজা স্বামীর বুকের ওম ছেড়ে ফেলে অজু করে আসে। এসে দেখে তার সোহাগের স্বামী এখনও গভীর ঘুমে আচ্ছন্ন। পদ্মজা ডেকে তুলে একসাথে ফজরের নামাজ আদায় করে। নামাজ শেষ করেই আমির ঘুমিয়ে পড়ে। পদ্মজা রান্নাঘরে যায়, গিয়ে দেখে ফরিনা বেগম এখনও আসেননি। আজ ম্যাট্রিক পরীক্ষার ফলাফল। উত্তেজনায় পদ্মজার সর্বাঙ্গ কাঁপছে। সে পায়চারি করতে করতে লাবণ্যর ঘরের সামনে আসে। দরজা খোলা। পদ্মজা বাইরে থেকে উকি দিয়ে দেখে রানী মাটিতে বসে আছে, উদাস হয়ে কিছু ভাবছে। রাতে ঘুমায় না, নিজের মতো জগৎ করে নিয়েছে। খাবার রেখে যাওয়া হয়, যখন ইচ্ছে হয় খায়। পদ্মজা দীর্ঘশ্বাস ছাড়ল, এরপর জায়গা ত্যাগ করলো। রানী অন্য কাউকে দেখলে খুব রেগে যায়, তাই এই ভোরবেলা তার সামনে না যাওয়াই মঙ্গল। পদ্মজা সদর ঘরে পায়চারি করতে থাকলো। ফরিনা বেগম তসবি পড়তে পড়তে সদর ঘরে প্রবেশ করেন। পদ্মজাকে দেখে প্রশ্ন করলেন, উঠা পড়ছো তুমি? চুলায় আগুন ধরাইছো? পদ্মজা অপরাধীর মতো মাথা নত করে না উচ্চারণ করলো। ফরিনা এ নিয়ে কথা বাড়ালেন না, মৃদু কণ্ঠে আদেশ করলেন, লাবণ্যরে ডাইকা তুলো গিয়া। সেরিডা আইজো মানুষ এলো না, ভোরের আলো ফুটে গেছে, হ্যাঁ এখনো ঘুমায়। আচ্ছা আম্মা। পদ্মজা আবার লাবণ্যের ঘরের সামনে আসলো। এবার আর বাইরে থেকে উকি দিয়ে চলে যায়নি, ভেতরে ঢুকলো। পদ্মজা আওয়াজ করে দরজা খুলে। তাও রানীর ভাবান্তর হলো না। সে যেভাবে মাটিতে বসে জানালার বাইরে তাকিয়েছিল সেভাবেই রয়েছে। পদ্মজা রানীর দিকে চেয়ে চেয়ে পালঙ্কের পাশে গিয়ে দাঁড়ালো। এরপর লাবণ্যকে ডাকলো, এই লাবণ্য, লাবণ্য। লাবণ্য আড়মোড়া ভেঙে ঘুম ঘুম চোখে পিট পিট করে তাকিয়ে বলল, ও আজ ফলাফল, আর তুই ঘুমাচ্ছিস? পদ্মজার কথা বুঝতে লাবণ্যর অনেক সময় লাগলো। যখন বুঝতে পারলো, লাফিয়ে উঠে বসলো। বুকে হাত রেখে হাঁসফাঁস করতে করতে বলল, কি বললি এটা? দেখ কলিজাটা লাফাইতাছে, কি ভয়ানক কথা মনে করাইয়া দিলি, উফ। পদ্মজা হাসলো, বলল, কলিজা লাফায় না, বুক ধুকবুক করে। ওইটাই ওইটাই, আমি ফেল করব, রানী আপার মতো মায়ের খাবো দেখিস, আমার শ্বাসকষ্ট হইতাছে। লাবণ্য ভয়ে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। সে আতঙ্কে আছে। এই চিন্তায় রাতে ঘুম আসেনি। ঘুমাতে ঘুমাতে মাঝরাত হয়ে গেছে। পদ্মজা লাবণ্যের ছটফটানি দেখে ভয় পেয়ে যায়। সান্ত্বনা দিয়ে বলল, এমন কিছুই হবে না দেখিস, বেহুদা চিন্তা করছিস। সূর্য উঠে যাবে, নামাজ পড় জলদি, আল্লাহর কাছে দোয়া কর। লাবণ্য হুড়মুড়িয়ে বিছানা থেকে নেমে কলপাড়ে ছুটে যায়। এইবার পদ্মজা হেসে ফেলল। রানীর দিকে চোখ পড়তেই হাসিটা মিলিয়ে যায়। রানী কাঁদছে। পদ্মজা দুই পা রানীর দিকে এগিয়ে আবার পিছিয়ে যায়, আবার এগিয়ে যায়। রানীর পাশে বসে ডাকলো, আপা। রানী চোখ ভর্তি অশ্রু নিয়ে তাকায়। পৃথিবীর সব কষ্টের বুঝি একজোট হয়ে রানীর চোখে ভিড় জমিয়েছে। রানী অশ্রুরুদ্ধ কণ্ঠে বলল, প্রিয় মানুষ হারানোর কষ্ট এতটা যন্ত্রণা কেন দেয় পদ্মজা? তুমি তো অনেক জ্ঞানী, সবাই তোমার বুদ্ধিমতী কয়। তুমি একটা বুদ্ধি দাও না, এই কষ্টের পাহাড় কমানোর বুদ্ধি। আমারে দেখাইয়া দিবা শান্তির পথ। মানুষের কতটা কষ্ট হলে এভাবে শান্তি খুঁজে। পদ্মজার চোখ টলমল করে ওঠে। সে ঢোক গিলে বলল, পুরনো স্মৃতি মুছে সামনের কথা ভাবো, নামাজ পড়ো, হাদিস পড়ো, কোরআন পড়ো, একদিন ঠিক শান্তি খুঁজে বাবা। আমার মতো পাপীরে আল্লাহ কবুল করব? আল্লাহ তাআলার মতো দয়াবান উদার আর কেউ নেই। পাপ মোছার জন্য অনুতপ্ত হয়ে সেজদা দিয়েই দেখো না আপা, ক্ষমা চেয়ে দেখো, আল্লাহ ঠিক তোমার জীবনের শান্তি ফিরিয়ে আনবেন। সেদিন বুঝবে আল্লাহ তোমার সেজদা কবুল করেছেন। রানী জানালার বাইরে তাকায়। আম গাছের ডালে চোখ রেখে বলল, কেন এমনটা হইল আমার সাথে? ব্যভিচার করেছো আপা? বিয়ের আগে এভাবে? আপা এসব ভেবো না, আর যা হওয়ার হয়েছে। দুনিয়া তার চাওনের বা পাওনের কিচ্ছু নাই আমার। আখিরাতের জন্য সম্পদ জমাও এবার। রানী অন্যরকম দৃষ্টি নিয়ে পদ্মজার দিকে তাকায়। পদ্মজা মাথায় সোজা সিথি করে সবসময়। এক অংশ সিথি দেখা যাচ্ছে, বাকিটুকু শাড়ির আঁচলে ঢাকা। মেয়েটা এত স্নিগ্ধ, এত সুন্দর, এত পবিত্র, দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায়। পদ্মজা বলল, আখিরাতের সম্পদ এবাদত, খাঁটি এবাদত। তুমি জান্নাতের হুর পদ্মজা। রানী মৃদু হেসে বলল। তার চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। পদ্মজা অপ্রস্তুত হয়ে হাসলো, বলল, এখন নামাজ পড়তে পারবে?
তাহলে পড়ে নাও আপা। ওই দিনটার পর আর গোসল করি নাই। আজ করবে কিন্তু। করব। আসি। আসো। পদজা বেরিয়ে আসে। দরজার বাইরে পা রাখতেই রানীর কান্নার স্বর কানে আসে। পদজা থমকে দাঁড়ায়, পিছন ফিরে একবার রানীকে দেখে। রানী হাঁটুতে মুখ লুকিয়ে কাঁদছে। পদজা মনে মনে প্রার্থনা করে, আল্লাহ ক্ষমা করে দাও রানী আপাকে, শান্তির পথে ফিরে আসার রহমত দাও। বাড়ির সবাই ম্যাট্রিক পরীক্ষার ফলাফল জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমির সেই সকাল 10টায় বের হয়েছে। এখন বাজে দুপুর 3টা। লাবণ্য মিনিটে মিনিটে গ্লাস ভরে পানি খাচ্ছে আর বারবার টয়লেটে যাচ্ছে। পদজা ঝিম মেরে বসে আছে। হেমলতা সবসময় পদজাকে বলতেন ম্যাট্রিকে ফার্স্ট ডিভিশন পাওয়ার জন্য। পদজার একবার মনে হচ্ছে সে ফার্স্ট ডিভিশন ফলাফল করবে, আরেকবার মনে হচ্ছে সেকেন্ড ডিভিশনে চলে যাবে। সে এক হাতের আঙুল দিয়ে অন্য হাতের তালু চুলকাচ্ছে। এই মুহূর্তে মাকে খুব মনে পড়ছে। কতদিন হলো দেখা হয় না। প্রথম প্রথম মায়ের জন্য প্রায় কাঁদত সে। এখন অবশ্য মানিয়ে নিয়েছে। আসরের আজান পড়েছে, এখনও ফিরেনি আমির। পদজা নামাজ পড়তে চলে যায়। নামাজ পড়ে বারান্দায় এসে দাঁড়ায়। এরপর যা দেখলো, খুশিতে আত্মহারা হয়ে পড়ে সে। আমিরের সাথে হেমলতা পূর্ণা এসেছে। দুজনের পরনে কালো বোরখা। 3জন আলোক ঘর পেরিয়ে অন্দরমহলের দিকে আসছে। মাথার উপর কড়া রোদ নিয়ে মরুভূমিতে সারাদিন হাঁটার পর প্রথিক তৃষ্ণার্ত হয়ে পানির দেখা পেলে যেমন আনন্দ হয়, ঠিক তেমন আনন্দ হচ্ছে পদজার। ইচ্ছে হচ্ছে 2 তলা থেকে ঝাঁপ দিয়ে নেমে যেতে, কিন্তু তা তো সম্ভব নয়। পদজা উম্মাদের মতো দৌড়াতে থাকে। সিঁড়ি দিয়ে নামার সময় উল্টে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নিল, তবুও দৌড় থামল না। সদর ঘরের সবাইকে তোয়াক্কা না করে বাড়ির বউ ছুটে বেরিয়ে যায়। হেমলতা কিছু বুঝে ওঠার আগেই তার নয়নের মণি ঝাঁপিয়ে পড়ে বুকে। পদজার ছোঁয়ায় চারিদিকে যেন বসন্ত শুরু হয়। পূর্ণা পদজাকে দেখেই জড়িয়ে ধরে, ফোপাতে থাকলো। পদজা হেমলতার বুকে মাথা রেখে পূর্ণাকে এক হাতে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো হয়ে বলল, এতদিনে আসতে মনে হয়েছে তোমাদের? এভাবে পর করে দিলে আম্মা। আর পূর্ণা, তুই তো আসতে পারিস, বোনকে মনে পড়ে না? শাড়ির আঁচল টেনে পদ্মজার মাথার চুল ঢেকে দিলেন হেমলতা। এরপর বললেন, মেয়ের শ্বশুরবাড়ি আসা কি এতই সোজা? তাহলে শ্বশুরবাড়ি পাঠানোর কি দরকার যদি মা বাবা সহজে না আসতে পারে? আপা, আমার তোমাকে খুব মনে পড়ে। পূর্ণা বাচ্চাদের মতো করে কাঁদছে। পদ্মজা পূর্ণার চোখের জল মুছে দিয়ে বলল, আমারও মনে পড়ে। হেমলতা পদ্মজার চোখের জল মুছে দিয়ে বললেন, 750 মার্ক পেয়েছিস, স্টার মার্ক, ফার্স্ট ডিভিশন, এই খুশিতে আর কাঁদিস না। পদ্মজার চোখ ভর্তি জল, গাল ঠোঁট চোখের জলে ভেজা। এমত অবস্থায় হাসলো, তাকে মায়াবী ভোরের শিশিরের মতো দেখায়। হেমলতা অন্দরমহলের সদর দরজার দিকে তাকিয়ে দেখেন হাওলাদার বাড়ির বাকিরা তাকিয়ে আছে। তিনি পদজাকে সরিয়ে সদর দরজার দিকে এগিয়ে আসেন। ফরিনা বেগমের মুখ দেখে পদজার ভয় হচ্ছে। ওনার মুখ আগে আগে ছুটে, আম্মাকে কিছু বলবেন না তো? হেমলতা সবাইকে সালাম দিয়ে বললেন, আমির ধরে নিয়ে আসলো। মজিদ হাওলাদার বিনীত স্বরে বললেন, এই প্রথম আমাদের বাড়িতে এসেছেন, আজ আসবেন আগে জানালে গরু জবাই করে রাখতাম। হেমলতা হাসলেন, বললেন, বলেছেন এই অনেক। বললেই হবে না, করতে হবে। কয়দিন কিন্তু থেকে যাবেন? এটা বলবেন না, আজই ফিরতে হবে আমার, কিছুক্ষণ থেকেই চলে যাব। প্রথমবার আসলেন আর কিছুক্ষণ থেকেই চলে যাবেন? আবার আসবো, অনেক দিন থেকে যাব। আজকের রাতটা থেকে যান। আম্মা, আজ থেকে যাও আমার সাথে, পদজা অনুরোধ করে বলল। হেমলতা হাসলেন। ফরিনা কিছু বলছেন না, ভ্রুকুটি করে দাঁড়িয়ে আছেন। তিনি হেমলতাকে ভেতরে ভেতরে ভয় পান। কেমন ধারালো চোখের দৃষ্টি, যেন একবার তাকিয়েই ভেতরে সব দেখে ফেলতে পারে। আর চোখ মুখের ভাব দেখলে মনে হয় কোন দেশের রাজরানী। তার উপর আমির দরদ দেখিয়ে শাশুড়ি নিয়ে এসেছে। ফরিনা বিরক্ত হচ্ছেন। হেমলতা ফরিনার দিকে তাকাতেই ফরিনা চোখ সরিয়ে নেন। হেমলতা ফরিনাকে প্রশ্ন করলেন, আপা কথা বলছেন না যে? আমার উপস্থিতি বিরক্ত করছে খুব? হেমলতার কথায় ফরিনা সহ উপস্থিত সবাই অস্বস্তিতে পড়ে যায়। ফরিনা হাসার ব্যর্থ চেষ্টা করলেন। তারপর বললেন, কি বলছেন আপা? বিরক্তি হইতাম কেরে? এই প্রথম আইছেন, খুশি হইছি। তাই বলুন। দরজায় দাঁড়ায় গপ আর কতক্ষণ হইব? ঘরে আহেন। ফরিনা দ্রুত সরে পড়েন। সদর ঘরে আগে আগে হেঁটে আসেন। হাঁপাতে থাকেন, বিড়বিড় করেন। মহিলা এত চালাক, সত্যি সত্যি সব বুঝে ফেলে। হেমলতা সবার আড়ালে শাড়ির আঁচল মুখে চেপে সেকেন্ড 2 হাসলেন। হেমলতাকে হাসতে দেখে পদ্মজাও হাসলো। সবাই সদর ঘরে এসে বসে। লাবণ্য ও পদ্মজার ফলাফল দেওয়ার উপলক্ষে শিরিন শাহানাকে দাওয়াত দেওয়া হয়েছিল। তারা এখন হাওলাদার বাড়িতেই আছে। 2 বোন হেমলতা পূর্ণার সাথে নাস্তা তৈরি করতে রান্নাঘরে গেল। লাবণ্য দরজা বন্ধ করে ঘরে বসে আছে। আমির এখনও লাবণ্যের ফলাফল কাউকে বলেনি। সে সদর ঘর থেকে লাবণ্যকে ডাকলো, লাবণ্য, আয় লাবণ্য, শুনছিস? এদিকে আয়, আজ তোর খবর আছে। আমিরের কথা শুনে লাবণ্যের বুকের ধুকপুকানি থেমে যায়। এখনই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে অবস্থা।
নিশ্চিত ফেল করেছি। লাবণ্য চিত হয়ে শুয়ে অপেক্ষা করতে থাকে কখন সে মারা যাবে। আবির আবার ডাকলো, বেরিয়ে আয় বলছি, নয়তো দরজা ভেঙে ঘরে ঢুকবো, তখন কিন্তু গায়ে মার বেশি পড়বে। লাবণ্য তাড়াতাড়ি করে বিছানা থেকে নামলো, গায়ে ওড়না ঠিক করে দরজা খুলে সদর ঘরে ঢুকতে ঢুকতে নামাজের সব সূরা পড়তে থাকে। আমির চেয়ার ছেড়ে দাঁড়াতেই লাবণ্য কেঁপে ওঠে, কাঁদো কাঁদো হয়ে বলল, আগামী বছর ম্যাট্রিকে পাশ করতাম কসম। এই বছরই তো পাশ করেছিস, তাহলে আগামী বছর আবার মেট্রিক দিবি কেন? লাবণ্য চকিতে তাকালো, তার মুখটা হা হয়ে যায়। লাবণ্যের মুখের ভঙ্গি দেখে সবাই হাসলো। লাবণ্য খুশিতে কেঁদে দিল। আমির লাবণ্যকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলল, আরেকটুর জন্য ফেল করিসনি। লাবণ্য হাসতে হাসতে কাঁদছে। লাবণ্যের পাগলামি দেখে আমিরও হাসছে। তখন সদর ঘরে প্রবেশ করে রেদওয়ান হাওলাদার। হেমলতা রেদওয়ানের দিকে অনুসন্ধানী দৃষ্টিতে তাকান। হেমলতার চোখে চোখ পড়তেই রেদওয়ান বিব্রত হয়ে ওঠে, চোখ সরিয়ে নেয়। একটু পর আর চোখে তাকিয়ে দেখে হেমলতা তখনও তীক্ষ্ণ দৃষ্টি মেলে তাকিয়ে আছেন। রেদওয়ান ঘর ছেড়ে বেরিয়ে যায়। এ যেন সাপুরে ও সাপের খেলা। গল্পের দরজা আজ এখানেই বন্ধ হলো, কিন্তু আবেগের নদী এখনও বয়ে চলেছে। তোমরা আছো বলেই এই যাত্রা এত প্রাণবন্ত। তোমাদের প্রতিটি মুহূর্তের সঙ্গেই আমার সাহস। পরের পর্বে অপেক্ষা করছে কিছু অচেনা দৃশ্য, যেখানে লুকিয়ে আছে আনন্দ, ভয় আর রহস্যের ছোঁয়া। ততক্ষণ মনের জানালাটা খোলা রাখো, পদচার আলোতে ভিজতে থাকো। আমরা আবার মিলিত হব একই গল্পের স্রোতে, একই আবেগের বাঁধনে বাধা হয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।